গল্পের শুরু হয় একজন মহিলাকে দেখানোর মাধ্যমে, যে পোজেস্ট অবস্থায় ছটফট করছিল। তার শরীরের সমস্ত স্নায়ু দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেগুলো এখনই ফেটে যাবে। সে বারবার শুধু একটি কথাই বলছিল, মা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এই অবস্থায় সে কেন তার মায়ের কাছে ক্ষমা চাইছিল, এবং তার এই অবস্থাই বা কিভাবে হলো? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় 4 দিন আগের ঘটনায়, যেখানে সেই মহিলাকেই দেখানো হয়, তবে এখানে সে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিল। জানা যায় তার নাম এলি, এবং সে তার স্বামী জ্যাকব এবং মেয়ে স্যামান্থার সাথে থাকে। খুব স্বাভাবিক এবং শান্তিপূর্ণ জীবন তাদের। কিন্তু এরই মধ্যে যখন এলির মায়ের মৃত্যু হয়ে যায় এবং তাকে কিছুদিনের জন্য তাদের বাড়ি যেতে হয়, তখন আমরা এলির মুখে স্পষ্টভাবে একটি বিষণ্ণতা দেখতে পাই। কিন্তু এটি তার মাকে হারানোর দুঃখ ছিল না, একটি দ্বিধা ছিল। এমন মনে হচ্ছিল যেন সে কোনো টেনশনে আছে। বারবার প্যাকিং করার সময় তার মন অন্যদিকে চলে যাচ্ছিল। জ্যাকবের কথাগুলো তার কানে আসছিল না। জ্যাকব যখন তার সাথে কথা বলে, তখন সে জ্যাকবকে একটি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করে, আর তা হল, কিছু খারাপ মানুষদেরও কি স্বর্গতে জায়গা হতে পারে? উত্তরে জ্যাকব বলে, প্রতিটি খারাপ মানুষও কোনো না কোনো বিষয়ে কারো না কারো জন্য ভালোও হয়। পরবর্তীতে আমরা এলিয়েকে দেখি তার মায়ের বাড়ির দিকে যাচ্ছে, যা একসময় তারও বাড়ি ছিল। কিন্তু তার আগে সে কবরস্থানের সামনে গিয়ে থামে, যেখানে তার মা স্টেফানির কবর ছিল। তার সামনে গেলে এলির কিছু পুরনো কথা মনে পড়ে, যার থেকে আমরা বুঝতে পারি এলি এবং তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। তার অনুসারে তার মা কখনোই তাকে ভালোবাসেনি, বিশেষ করে তার বাবার মৃত্যুর পর থেকে। সে যেন একটি জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। তার জীবনের সমস্ত হতাশা, সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত রাগ সে এলির ওপর ঝাড়ত। আসলে এলির শৈশবকালটি স্বাভাবিকভাবে কাটেনি, যার জন্য সে এখনও তার মায়ের প্রতি ঘৃণা পোষণ করে। তো এলি প্রতিশ্রুতি নেয় যে তার এবং তার মেয়ের সম্পর্ক এমন হবে না। সে স্যামান্থাকে সেই সমস্ত ভালোবাসা দেবে যার সে যোগ্য। পরবর্তীতে এলি সেখান থেকে বেরিয়ে যায় এবং সরাসরি গিয়ে থামে তার শৈশবের বাড়ির সামনে। ইতিমধ্যে সেখানে জন নামের একজন লোক তার জন্য অপেক্ষা করছিল, তার কাছে কিছু নথিপত্র হস্তান্তর করার জন্য। জানা যায় যে এলি এই বাড়িটি বিক্রি করতে চায়, তাও যত দ্রুত সম্ভব। সেই কারণেই জন নামক লোকটি এখানে এসেছে। সে গত পরশুই বাড়িটি বাজারে তালিকাভুক্ত করতে চেয়েছিল। এমনকি বাড়িটি পরিদর্শনের জন্য সে একজন রিয়েলটরকেও ডেকেছিল। কিন্তু বাড়ির প্রয়োজনীয় নথিপত্রগুলোর মধ্যে বাড়ির দলিল এবং টাইটেল সংক্রান্ত কাগজপত্র ছিল না বলে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। জন বলছে তার জন্য তাকে তাদের অফিসে গিয়ে কিছু কাজ সম্পন্ন করতে হবে, যার জন্য কিছুটা সময় লাগতে পারে। যদিও এলির এখানে থাকার মন ছিল না, কিন্তু কাজের জন্য সে থাকতে বাধ্য, তাই তাকে অপেক্ষা করতেই হয়। জন বেরিয়ে যেতেই এলি যেইমাত্র ঘরে প্রবেশ করে একটি অদ্ভুত নীরবতা তাকে আঘাত করে। তার অনেক স্মৃতি তার মনে পড়তে থাকে, যা মোটেও ভালো ছিল না, কারণ এই বাড়িটি তাকে তো কখনো কোনো ভালো স্মৃতি দেয়নি। এখানে তার মনে পড়ে যায় মায়ের সঙ্গে অবিরাম ঝগড়া, মায়ের রূঢ় আচরণ, অকারণে চিৎকার করা এবং বারবার তাকে ছোট করে দেখানোর কথা। বাড়িটিতে ফিরে আসতেই এলির মনে পুরনো সব তিক্ত স্মৃতি ভেসে উঠতে থাকে। তাই স্বাভাবিকভাবেই তার ভেতরে এক ধরনের নেতিবাচক অনুভূতি কাজ করছিল, কারণ এই কষ্টদায়ক স্মৃতিগুলো থেকেই তো সে এতদিন দূরে থাকার চেষ্টা করেছিল। কিন্তু মনে হচ্ছিল তার ভাগ্যে যেন আরও কিছুদিনের ভোগান্তি লেখা আছে, আর সেটাই তাকে মেনে নিতে হবে। বিরক্তি আরও বেড়ে যায় যখন সে বুঝতে পারে বাড়িতে বিদ্যুৎ নেই। তাই সে বাইরে গিয়ে
গাড়িতে বসে বিদ্যুৎ অফিসে ফোন করার কথা ভাবল। ঠিক তখনই তার চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। বাড়ির সামনের দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলে যাচ্ছে, অথচ সে নিশ্চিত ছিল যে বের হওয়ার সময় দরজাটি তালাবদ্ধ করেই এসেছিল। বিষয়টি যাচাই করার জন্য এলি আবার ঘরের ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে গিয়ে সে আরও অবাক হয়ে যায়, কারণ বাড়ির সব লাইট জ্বলছে। কি ঘটছে তার কোনো ব্যাখ্যাই সে খুঁজে পায় না। তবে অকারণেই তার মনে হতে থাকে কেউ যেন আড়াল থেকে তাকে নজর রাখছে। চারদিকে খুঁটিয়ে দেখার পরও সে কাউকে খুঁজে পায় না। কিছুক্ষণ পরে সে জ্যাককে ফোন করে জানায় যে সে নিরাপদে পৌঁছেছে এবং কিছুদিন এই বাড়িতেই থাকতে হবে। তবে কতদিন থাকতে হবে সেটি সে নিজেও জানে না। কথোপকথনের এক পর্যায়ে জ্যাকব তাকে জানায় যে ইতিমধ্যে 5:30 বেজে গেছে এবং জনকে আরেকবার ফোন করে দেখার পরামর্শ দেয়। কথা শুনে এলি খানিকটা অবাক হয়। তার ধারণাই ছিল না যে এতটা সময় কেটে গেছে। যাই হোক, সে জনকে ফোন করে, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। এতে তার মেজাজ আরও খারাপ হয়ে যায়। এরই মধ্যে বাড়ির চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রান্নাঘরের ক্যাবিনেটগুলো একের পর এক নিজে থেকেই খুলে যেতে থাকে। এলি যখন সেগুলো বন্ধ করতে যায়, তখন বাড়ির অন্য প্রান্তে গ্যারেজের দরজাটি হঠাৎ খুলে যায়। সে কিছুতেই বুঝতে পারে না একসঙ্গে এতগুলো তালা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। অবশেষে গ্যারেজের লাইট জ্বালানোর পর তার চোখ যায় উপরের অ্যাটিকের দিকে। সেখানে ওঠার মইটি খোলা ছিল। দৃশ্যটা দেখে মনে হয় যেন ঠিক এইমাত্র কেউ মই বেয়ে উপরে উঠে গেছে। এলি উপরে যায় পরীক্ষা করতে। তার ফোনের টর্চ অন করে চারপাশে ভালো করে দেখে। কোথাও কেউ ছিল না। আসলে সেখানে কিছুই ছিল না, শুধু একটি কাঠের বাক্স ছাড়া। খুব পুরনো এবং অশুভ দেখাচ্ছিল সেই বাক্সটি। চারপাশ মোমবাতির মোম দিয়ে ভরা এবং তা দিয়েই সিল করা। যেহেতু এটি এই বাড়ির অ্যাটিকে ছিল, তাই হয়তো এটি এলির মারই ছিল। কিন্তু এলি কখনো এটি দেখেনি, এমনকি সে এর সম্পর্কে কিছুই জানত না। তার মাও কখনো তাকে এই ব্যাপারে কিছু বলেননি। তাই এলি কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং জ্যাকবকে কল করে সবকিছু জানায়। জ্যাকবের মনে হয় এটা কোনো গুপ্তধনের বাক্স হতে পারে, হয়তোবা এতে স্টেফানির জমানো টাকা আছে। কিন্তু এটি সিল করা ছিল বলে জ্যাকব এলিকে পরামর্শ দেয় যে এলি যেন তার মামাকে ফোন করে জিজ্ঞেস করে এই বক্সের ব্যাপারে। তার মায়ের আত্মীয়দের মধ্যে এখন শুধু সেই জীবিত আছে। এখন এলি তার মামাকে কল দিতে দ্বিধাবোধ করে, কারণ এলির সাথে তার যোগাযোগ ছিল না। বছরের পর বছর ধরে তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। তাই এমন পরিস্থিতিতে হঠাৎ কল করে এমন অদ্ভুত প্রশ্ন করাটা খুব অস্বস্তিকর মনে হয় এলির কাছে। কিন্তু আর কোনো উপায়ও ছিল না, তাই সে কল করে এবং জবাবে সে জানতে পারে তারও এই সম্পর্কে কিছুই জানা নেই। এদিকে সে যখন কলে কথা বলছিল, তখনই সেই বাক্সটি নিজে থেকেই টেবিল থেকে নিচে পড়ে যায়, যেন সেটি জীবিত। এলি সেটিকে তুলে অন্য জায়গায় রাখতে যায়। তখন ল্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় লাইটগুলো মিটমিট করতে শুরু করে, যা খুবই অদ্ভুত একটি বিষয় ছিল। কেউ দরজায় কড়া নাড়ছিল। দরজা খোলার পর জানা গেল এটা তো তেরেসা, স্টেফানির পরের বাড়ির প্রতিবেশী। এলির গাড়ি বাইরে দাঁড়ানো দেখে সে তার সাথে দেখা করতে এসেছিল। তাদের কথোপকথন থেকে বোঝা গেল যে এলি তার মায়ের শেষকৃত্যে উপস্থিত ছিল না। তাই তাকে দেখা মাত্রই তেরেসার প্রথম প্রশ্ন ছিল যে সে কেন আসেনি। স্টেফানির একমাত্র মেয়ে সে। এলি উত্তরে কি বলবে বুঝতে পারে না। পরবর্তীতে এলি তেরেসাকে বলে যে সে খুব বিজি ছিল। তারপর পরের মুহূর্তে এলি মনে করে তেরেসার হয়তো সেই বক্সটি সম্পর্কে কিছু জানা থাকতে পারে, কারণ তার মা এবং তেরেসার সম্পর্ক বেশ ভালোই ছিল এবং তেরেসা তাকে খুব ভালোভাবেই চিনতেন। তাই এলি সেই বক্সটির বর্ণনা দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে এ সম্পর্কে কিছু জানে কিনা। তখন তেরেসা সেই বক্সটি সম্পর্কে বললে আমরা জানতে পারি এই বক্সটি নাকি এক ধরনের উত্তরাধিকার সূত্রে পাওয়া
যা স্টেফানির মা তাকে দিয়েছিল। তার পরিবারে অনেক প্রজন্ম ধরে চলে আসছে সেই বক্সটি, এবং প্রতিটি প্রজন্ম সেই বক্সের ভেতরে কিছু না কিছু রেখে গেছে। এখন তারা বক্সটির মধ্যে কি রেখেছিল সেটা সম্পর্কে তেরেসার জানা নেই, কিন্তু সেটা নিশ্চয়ই খুব বিশেষ এবং মূল্যবান কিছু হবে। তাই তো এই বক্সটি তাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যদি এমনটা হয়, তবে এলির মা কেন এলিকে এই বিষয়ে কিছু জানায়নি? আর তেরেসা তখন এলিকে বলে যে স্টেফানি তার সাথে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করেছিল, যার ফলে তেরেসা জানে যে স্টেফানি এবং এলির মধ্যকার সম্পর্ক খুব খারাপ ছিল। সম্ভবত সেই কারণেই স্টেফানি এলিকে বক্সটির ব্যাপারে কিছু বলেনি। তাছাড়াও এই বক্সটির নাকি একটি নিয়ম আছে। এটিতে শুধু কিছু রাখার জন্যই খোলার বিধান ছিল। এর ভেতর থেকে কোনো কিছু বাইরে আনা নিষেধ ছিল। হয়তো স্টেফানির মনে হয়েছিল যে এলি এই নিয়ম পালন করতে পারবে না। হয়তো তার মধ্যে এতটা আত্মনিয়ন্ত্রণ নেই, অথবা সে এতটা দায়িত্বশীল নয়। হয়তো সেই কারণেই সে কখনো এলিকে ইনফর্ম করেনি এর ব্যাপারে। এলির সাথে তেরেসা কথাবার্তা বলে চলে যায়। এখন এলি কনফিউশনে পড়ে যায় যে বাক্সটি খোলা উচিত হবে কিনা। খুব বেশি কৌতূহলী বোধ করছিল এলি। যদিও তার কোনো রীতিনীতিতে বিশ্বাস ছিল না, তবুও এত বছরের একটি ঐতিহ্য ভাঙতে একটু দ্বিধাবোধও হচ্ছিল তার। রাতে ঘুমাতে গেলে সে সারা রাত ঘুমাতেই পারে না। মনে হচ্ছিল যেন সেই বাক্সটি এলিকে আকৃষ্ট করছে, যাতে এলি বাক্সটিকে খুলতে বাধ্য হয়। সে রাতে অনেকবার উঠে সেই বাক্সটির দিকে তাকায় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা পর্যায়ে তার পক্ষে আর সহ্য করা সম্ভব হয় না। সে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসে এবং খুব কষ্টে সেই বাক্স থেকে সমস্ত মোম সরিয়ে অবশেষে সেটি খুলেই ফেলে। কিন্তু বাক্সটি খোলার পর সে বেশ অবাক হল, কারণ বাক্সটিতে গুরুত্বপূর্ণ কিছুই ছিল না। ছিল শুধু তিনটি অত্যন্ত অদ্ভুত জিনিস। একটি কাগজের টুকরো যাতে হিব্রু ভাষায় কিছু লেখা ছিল, সাদা চুলের একটি গুচ্ছ এবং একটি শুকনো ফুল। তেরেসা তাকে যেমনটা বলেছিল সেরকমও তো কিছুই নেই এই বাক্সে। আর তেরেসা তাকে এইসব গল্প বানিয়ে বানিয়ে কেনই বা বলবে, এইসব ভাবতেই সে মগ্ন ছিল। কিন্তু এরপরেই সে শুনতে পায় পেছনে বাথরুমের দরজা নিজে থেকেই খুলছে, এবং যখন সে সেখানে যায় তখন এদিক থেকে মেইন ডোর খোলার আওয়াজ আসে। শব্দ শুনে চেক করতে আসলে এলি দেখে যে প্রধান দরজাটি সহ সেই বাক্সটিও বন্ধ অবস্থায় ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? এলি নিজ হাতে বাক্সটি খুলেছিল। এলি সত্যিই খুব ভয় পেয়ে যায় এই সব দেখে। সে অনুভব করে যে তার আশেপাশে কেউ আছে। সে জ্যাককে কল করে সবকিছু জানায়, কিন্তু তখন রাত 3:30 বাজছিল, তাই সে অর্ধেক ঘুমের মধ্যে ছিল। সেই জন্য সে খুব হালকাভাবে বলে দিল এসব এলির ভ্রম, যার ফলে এলি রাগ করে ফোন কেটে দিল। এলি তারপর অনলাইনে সেই বাক্সটি সম্পর্কে অনুসন্ধান করা শুরু করল, কিন্তু সে এই বাক্স সম্পর্কিত কোনো তথ্যই জানতে পারল না। অবশেষে এলি যখন সেই কাগজে লেখা শব্দটিকে সার্চ করে, তখন সে জানতে পারে তার ইংরেজি অনুবাদ হল মুক্তি পাওয়া। কিন্তু এলি এইসবের কিছু বুঝতে না পেরে হতাশ হয়ে পড়ে। তাই সে গভীর রাত পর্যন্ত ক্লান্ত হয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তার কাছে কল আসে, যা তার মেয়ে স্যামেন্থা করেছিল। এলি ভেবেছিল হয়তো স্যামেন্থা তাকে মিস করছে, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরই এলি বুঝতে পারে যে তার মেয়ে খুবই অদ্ভুত কথা বলছে। স্যামেন্থা বলছিল যে সে নাকি এলির সাথে দেখা করতে এখানে এসে গেছে, এবং সে চায় যে এলি তাকে খুঁজে বের করুক। আর তখনই এলি আবার প্রধান দরজা খোলার আওয়াজ শুনতে পায়, এবং বাইরে গিয়ে দেখে সেখানে কেউ দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধা এলিকে দেখা মাত্রই সে তার হাত বাড়িয়ে এলির দিকে দৌড়াতে শুরু করে, এবং ঠিক এখানেই এলির ঘুম ভেঙে যায়। সে স্বপ্ন দেখছিল। এদিকে ঘুম ভাঙার পর সে দেখে
অলরেডি সকাল হয়ে গেছে। তাই সে আবার সেই বক্সটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বসে যায়। এমন সময় কিছুক্ষণ পর তার কাছে একটি কল আসে দিশা নামের এক মহিলার। তার একজন পরিচিত ব্যক্তি এলির বন্ধু ছিল, আর এলির বন্ধু দিশাকে সেই বাক্সটি সম্পর্কে বলেছিল, কেননা এলি তার বন্ধুকে বাক্সটি সম্পর্কে জানতে পারে এমন কারোর খোঁজ নিতে বলেছিল। এলির কাছ থেকে সেই বাক্সের বিবরণ নিশ্চিত করে দিশা জানায় সেই বাক্সটি আসলে একটি ডিবাক বাক্স, এবং সেটি খুলে এলি তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। এর থেকে বেশি কিছু বলার আগে সে সেই বাক্সটিকে কাছ থেকে দেখতে চেয়েছিল। সেই জন্য সে কিছুক্ষণের মধ্যেই এলির সাথে দেখা করতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকতেই দিশা নেতিবাচক শক্তির অনুভব করতে পারে, যা সেই বাক্স থেকে নির্গত হচ্ছিল। তা অনুভব করার সাথে সাথেই তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়, এবং সে এলিকে জানায় ডিবাক হল এমন এক অশুভ আত্মা যা মৃত্যুর পর মুক্তি না পেয়ে জীবিত মানুষের শরীরে ভর করে এবং তাদের ক্ষতি করতে থাকে। এই বাক্সটি একটি অত্যন্ত প্রাচীন বাক্স, যা এই আত্মাদের বন্দী করার জন্য ব্যবহার করা হতো। কিন্তু এলি এটি খুলে ফেলেছে, তাই এখন এই আত্মা মুক্ত হয়ে গেছে এবং এলির সাথে নিজেকে সংযুক্তও করে নিয়েছে। এলি এখন আর তার থেকে পালাতে পারবে না, কারণ সে যেখানেই যাক না কেন এই আত্মা তার পিছু নেবেই। বিশেষ করে নিজের মেয়ের থেকে তো দূরেই থাকতে হবে, কারণ দিশা বলছে এই আত্মা শিশুদের উপর খুব সহজেই ভর করতে পারে। তাই এলি এখন আর বাড়ি ফিরতে পারবে না। দিশা আর কিছু বলার আগেই হঠাৎ অনুভব করল এলির পেছনে লুকিয়ে থাকা অশুভ আত্মাটি প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠছে। আত্মাটি চাইছিল না দিশা সেখানে থাকুক বা এলিকে কোনো সাহায্য করুক। আতঙ্কে দিশা কোনো সমাধান না দিয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে বিদায় নেয়। এরপরেই এলির নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। তার একটি দাঁতও ভেঙে হাতে চলে আসে। হঠাৎ করেই সে চরম শারীরিক দুর্বলতা অনুভব করে। তার ওপর ঘরে কারো এক অদৃশ্য উপস্থিতি তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করছিল। এমন সময় দরজায় আবার তেরেসা এসে কড়া নাড়ে এবং আগের প্রশ্নের পুনরাবৃত্তি করে। এলি কেন তার মায়ের শেষকৃত্যে যায়নি? এবারও এলি অজুহাত দেয় যে সে ব্যস্ত ছিল, কিন্তু তেরেসা এবার আর এই মিথ্যা মেনে নেয়নি, কারণ শুরু থেকেই সে আসল সত্যিটা জানত। এলির চেহারার জীর্ণ অবস্থা দেখে তেরেসা বুঝে ফেলে যে সে সেই বাক্সের মুখ খুলে ফেলেছে। এখানেই উন্মোচিত হয় কাহিনীর সবচেয়ে বড় ও চমকপ্রদ মোড়। বাক্সের আসল রহস্য তেরেসার কাছে সবসময়ই জানা ছিল। মৃত্যুর আগে এলির মা স্টেফানি তেরেসাকে সবকিছু বলে গিয়েছিল। সে জানত এই বাক্সটি অভিশপ্ত এবং নিজের মেয়ের জীবন অতিষ্ঠ করে তোলার জন্যই সে ইচ্ছা করে এটি আনিয়েছিল। স্টেফানি তেরেসাকে বলেছিল এলিকে এই বাক্সের গল্প শোনাতে, যাতে সে লোভে পড়ে নিজ হাতে এটি খোলে। স্টেফানি জানত এরপর কি ঘটতে চলেছে, কিন্তু প্রশ্ন ওঠে, একজন মা জেনে শুনে কেন নিজের সন্তানকে এমন একটি অভিশপ্ত বস্তু উপহার দেবে? তেরেসা তার উত্তর দেয়, 1 মাস আগে যখন খবর পাওয়া যায় যে স্টেফানির কিডনি বিকল হয়ে গেছে, তখন এলি হঠাৎ করেই নিয়মিত তার মায়ের সাথে দেখা করতে শুরু করেছিল, যা সে আগে কখনো করেনি। স্টেফানি প্রথমে অবাক হলেও ভেবেছিল অসুস্থতার খবর শুনে হয়তো মেয়ের মনে মাতৃস্নেহ জেগে উঠেছে, কিন্তু আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। এলি কখনো তার মাকে ভালোবাসেনি, বরং অন্তরে তীব্র ঘৃণা পুষে রেখেছিল। ভালোবাসার ছদ্মবেশে সে স্টেফানির বিশ্বাস অর্জন করে এবং পরিচর্যার নামে প্রতিদিন 3 বেলা তাকে পটাশিয়াম ট্যাবলেট খাওয়াতে থাকে। এলি জানত অতিরিক্ত পটাশিয়াম স্টেফানির অসুস্থ কিডনি সহ্য করতে পারবে না। 2 সপ্তাহ পর এলির পরিকল্পনা মতোই স্টেফানি হাইপারক্যালেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। রিপোর্টে এটি একটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই চিহ্নিত হয় এবং এলি পার পেয়ে যায়। মৃত্যুর ঠিক আগে স্টেফানি নিজের মেয়ের এই জঘন্য ষড়যন্ত্র বুঝতে পেরেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
জীবিত অবস্থায় কিছু করতে না পারলেও মৃত্যুর পর মেয়েকে উপযুক্ত শাস্তি দেওয়ার চূড়ান্ত ব্যবস্থা সে করে রেখে যায়। সেই অভিশপ্ত বাক্সের মাধ্যমে এই কাজে তাকে সাহায্য করেছিল তার বহু বছরের পুরনো বন্ধু তেরেসা। তেরেসা জানত স্বামী হারানোর পর ডিপ্রেশনের সাথে লড়াই করে একাই একটি মেয়েকে মানুষ করতে স্টেফানিকে কতটা কষ্ট পেতে হয়েছে। পারিবারিক দ্বন্দ্ব একটি সাধারণ বিষয় বা সচরাচর সব ফ্যামিলিতেই হয়, যা আবার বোঝাপড়ার মাধ্যমে ঠিকও হয়ে যায়। তাই বলে মাকে স্লো পয়জনিং করে মেরে ফেলার মতো ঘৃণ্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। যেহেতু এলির বিরুদ্ধে আইনি কোনো প্রমাণ ছিল না, তাই পাপের প্রায়শ্চিত্ত করাতে এই অলৌকিক শাস্তির পথই বেছে নিয়েছিল তারা। এলিকে চিলেকোঠায় নিয়ে গিয়ে বাক্সটি খোলানোর কাজটি করেছিল স্টেফানিরই আত্মা, আর বাকি কাজটুকু তেরেসা সম্পন্ন করে। বন্ধুকে দেওয়া কথা রাখতেই সে বারবার এলিকে ফুনারেল নিয়ে প্রশ্ন করছিল, যাতে এলির মনে লুকিয়ে থাকা অপরাধবোধ তাকে দুমড়ে মুচুড়ে দেয়। আগে যখন এলি তার স্বামী জ্যাকবকে জিজ্ঞেস করেছিল খারাপ মানুষও কি স্বর্গে যেতে পারে, তখন মনে হয়েছিল সে হয়তো তার মায়ের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রশ্নটি ছিল তার নিজের পাপবোধ থেকেই উদ্ভূত। তেরেসার কাজ শেষ হওয়াতে সে ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে এলিকে সতর্ক করে দেয় যে তার হাতে আর মাত্র 2 দিন সময় আছে। তৃতীয় সূর্যোদয়েই তার মৃত্যু ঘটবে। এতে এলি চরম আতঙ্কে ভেঙে পড়ে। কান্নাকাটি করে বাক্সটি বাড়ির বাইরে ফেলে দিয়ে নিজেকে সামলাতে হুইস্কি তথা মদের বোতল নিয়ে বসে। ওদিকে বহু দূরে জ্যাকবের বাড়িতে তার ছোট মেয়ে স্যামেন্থা একটি ছবি আঁকছিল, যেখানে সে হুবহু সেই অভিশপ্ত বাক্স এবং ভেতরের অশুভ আত্মাটিকে এঁকেছিল। বাক্সের কথা স্যামেন্থা কিভাবে জানল তা ভেবে জ্যাকব হতবাক হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে এলিকে ফোন করে, কিন্তু এলি তখন ফোন ধরার অবস্থায় ছিল না। এলির ফোনে কিছু রহস্যময় ভিডিও মেসেজ আসে, যেখানে সে নিজেকেই পাগলের মতো ছটফট করতে দেখে। নেশার ঘোরে সে এগুলো শ্যুট করেছে ভাবলেও বাস্তবে ভিডিওগুলো সে তৈরি করেনি, অন্য কেউ করেছিল। ঠিক তখনই এলি শুনতে পায় উপরের অ্যাটিক থেকে কেউ তালি বাজাচ্ছে। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা সামলে সে জ্যাকবকে ফোন করে সব সত্যি স্বীকার করে। সে বলে এই ভুলের মাসুল তাকে একাই দিতে হবে। সে জ্যাকবকে আসতে বারণ করে এবং যে কোনো মূল্যে নিজেকে অভিশাপ মুক্ত করার প্রতিশ্রুতি দেয়। সারা রাত ধরে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে এলি শুধু এটুকুই জানতে পারে যে এই প্রেতাত্মাকে আবার বাক্সে বন্দি করতে হলে এক্সারসিজম বা অশুভ আত্মা তাড়ানোর এক ধরনের প্রক্রিয়া পালন করতে হয়। কিন্তু এর কোনো নির্দিষ্ট প্রক্রিয়া লেখা ছিল না। তার উপর গভীর রাতে বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। সে দেখতে পায় অ্যাটিক থেকে এক গোছা সাদা চুল ঝুলছে এবং এক ভয়ঙ্কর মাকড়সার মতো আঙুল তাকে তাড়া করছে। ক্লোজেটে গিয়ে লুকিয়েও সে রক্ষা পায় না। ভয়ের চোটে সে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই প্রথম দিনটি কেটে যায়। দ্বিতীয় দিনে ঘুম ভেঙে এলি নিজেকে লিভিং রুমে সেই বাক্সের পাশেই আবিষ্কার করে। বাক্সটি অলৌকিকভাবে ফিরে এসেছিল। এলির শরীর দ্রুত খারাপ হতে থাকে। সে রক্তের সাথে চুলের গোছা বমি করতে শুরু করে। দিনের আলোতেও সেই অশুভ ছায়া তার পিছু ছাড়েনি। সেদিন জন বাড়ির বাকি কাগজপত্র নিয়ে এলে এলি দরজা খোলে, কিন্তু তখন সে তীব্র হ্যালুসিনেশনে ভুগছিল। ফাইল সই করার সময় তার মনে হয় সে নিজে নখ দিয়ে জনের চোখ উপড়ে ফেলছে। নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যেতে দেখে সে দ্রুত জনকে বিদায় করে দেয়। এরপর বাকি দিনটি সে কিভাবে কাটায় তার কিছুই মনে থাকে না। অতিরিক্ত দুর্বলতা ও তীব্র তৃষ্ণায় সে শুধু পানি পান করতে থাকে। সন্ধ্যায় সুইমিং পুলের পানিতে সে তার মায়ের অবয়ব দেখতে পেয়ে ভীতিগ্রস্ত হয়ে পড়ে। হাত থেকে কাচের গ্লাস ভেঙে পায়ে ফুটলে সেই ক্ষত থেকেও চুলের গোছা বের হতে দেখা যায়। আত্মাটি পুরোপুরি তার শরীর দখল করতে শুরু করেছিল। এলি কোনো মতে রাতের ঘুমটা পার করে দিতে চায়, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পর তৃতীয় সূর্যোদয় হলেই সে বেঁচে যাবে।
কিন্তু সেই রাতটি ছিল চরম যন্ত্রণা আর আতঙ্কের। স্টেফানির আত্মা তাকে শান্তিতে থাকতে দেয়নি। নিরুপায় হয়ে এলি বাক্সের ওপর মোমবাতি জ্বালিয়ে ক্ষমার ভিক্ষা চায়। এক পর্যায়ে সে বাক্সটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে, যা তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। বাক্সের কিছু না হলেও এলির নিজের শরীরে তীব্র যন্ত্রণা হতে থাকে। আত্মাটি তাকে পুরোপুরি কাবু করে ফেলে, ঠিক যে দৃশ্যটি দিয়ে সিনেমার সূচনা হয়েছিল। এলি যন্ত্রণায় ছটফট করতে করতে মায়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। সকালে যখন এলি চোখ খোলে, তখন সব আতঙ্ক শান্ত হয়ে গেছে। পুরো বাড়ি থেকে সেই নেতিবাচক ভারী ভাবটি হাওয়া হয়ে গেছে। লিভিং রুমে গিয়ে সে দেখে বাক্সটি আগের মতো নিজে থেকেই সিল হয়ে বন্ধ হয়ে গেছে। এলি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, ক্ষমা চাওয়ায় মায়ের অভিশাপ হয়তো শেষ হয়ে গেছে। সে তৎক্ষণাৎ জ্যাককে ফোন করে সুখবরটি দেয় এবং নিজের জিনিসপত্র গুছিয়ে মেয়ে স্যামেন্থার কাছে ফিরে যায়। বাড়ি পৌঁছে সে স্যামেন্থাকে জড়িয়ে ধরে, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল এরপরেই। এলি টেবিলে রাখা স্যামেন্থার আঁকা সেই বাক্সের ছবিটি দেখতে পেয়ে জিজ্ঞেস করে, এটি কিসের ছবি? স্যামেন্থা খুব স্বাভাবিকভাবে বলে, এটা তো তোমার সেই বাক্সটা। এলি যখন ছবির আত্মাটিকে দেখিয়ে জিজ্ঞেস করে সে কে, স্যামেন্থা উত্তর দেয়, সে তো এই বাক্সের ভেতরেই থাকে। তুমি কি তাকে দেখতে পাচ্ছ না? ওটা তো তোমার মা। কথাটি শোনা মাত্রই এলি চরমভাবে ঘাবড়ে যায়। সে বুঝতে পারে তার মায়ের অভিশাপ আসলে কখনো শেষই হয়নি। বাক্সটি হয়তো কখনোই সাধারণ কোনো অভিশপ্ত বস্তু ছিল না। ওটিতে ছিল তার মায়ের প্রতিশোধ পরায়ণ আত্মা। 3 দিনের ভয় দেখিয়ে এলিকে মানসিকভাবে ভেঙে ফেলার পর শান্ত হওয়ার নাটক করে স্টেফানি আসলে এলির বিশ্বাস জয় করেছে, যাতে সে ঘরে ফিরে আসে। আর এর মাধ্যমে স্টেফানির আত্মা সরাসরি পৌঁছে গেছে তার নাতনি স্যামেন্থার কাছে। এখন সে হয়তো স্যামেন্থাকে মাধ্যম বানিয়ে কিংবা তার উপর ভর করে এলির জীবনকে আজীবন নরক বানিয়ে তুলবে। নিজের অপরাধের মাসুল এলিকে এভাবেই সারা জীবন দিয়ে যেতে হবে। তো মুভিটি এখানেই শেষ হয়। আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করুন, কেননা এই ভিডিওগুলো বানাতে বেশ খাটতে হয়। কাজেই আপনাদের সাপোর্ট পেলে এই খাটনি সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।